নির্বাচনী রোডম্যাপ চেয়ে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক কাল। আশ্বাস পেলে ভোট যুদ্ধের কৌশল ঠিক করবে দলটি। ডিসেম্বরে যে নির্বাচন আপনি দেওয়ার জন্য আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, জাতিকে বলেছিলেন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে, আপনি ঘোষণা দেন। আওয়ামী বাহিনী এখনো লুক্কায়িত আছে, এরকম সম্ভাবনা থেকেই আমরা ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। ঢাকা আসছেন মার্কিন দুই উপসহকারী মন্ত্রী। নির্বাচন ও মানবাধিকার সহ ইস্যুতে আলোচনার সম্ভাবনা। গণতান্ত্রিক রোডম্যাপ তুলে ধরার চেষ্টা করবে সরকার। প্রথমবারের মতো বর্ষবরণে বর্ণাঢ্য ড্রোন শো কনসার্ট। ৭১ থেকে ২৪-এর গৌরব গাথার আলো ঝলমলে উপস্থাপন, ফিলিস্তিনিদের প্রতি সংহতি। খিলগাঁওয়ে কফি শপে নারীকে বেধড়ক মারধর। ভুক্তভোগীকে না পাওয়া গেলেও নিজেই বাদী হয়ে মামলা করেছে পুলিশ। মালিক কর্মচারীরা গ্রেফতার। আমরা এখানে এই ঘটনার সাথে সম্পৃক্ত দুজনকে শনাক্ত করেছেন, আন্ডার ইনভেস্টিগেশন। পরবর্তীতে জানা যাবে আসলে প্রকৃত ঘটনা। এক্সপোর্ট ফান্ডের ২ বিলিয়ন পাউন্ড বিনিয়োগের সুযোগ রয়েছে। বাংলাদেশে জানালেন ব্রিটিশ বাণিজ্য দূত। আমলাতান্ত্রিক জটিলতা কমানোর তাগিদ। চট্টগ্রাম ওয়াসার পানির সব এটিএম বুথ যেন শোপিস। চালুর ৫ বছর না পেরোতেই অকেজো। সেবা না থাকলেও আবারও দাম বাড়াতে চায় কর্তৃপক্ষ। দীর্ঘ এক যুগেও সন্ধান মেলেনি নাটোরের অপহৃত ৫ যুবকের। ২০১৩ সালে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার পর থেকে প্রতীক্ষায় স্বজনরা। আজ ১২ বছর কোনো খোঁজ পাইনি, তথ্য পাইনি। কোনো খোঁজাখোঁজ করি আমরা, কোনো জায়গায় পাচ্ছি না। আল্লাহ আমার সন্তানটা আমার বুকে ফেরা দাও। এই ৫টি লোক কোথায় লিয়া গেল? ৫ গ্রামে থাকি। গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব চলছে। একদিনে আরো ১৫ জনের প্রাণহানি। ইসরায়েলের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনার কথা জানিয়েছে হামাস। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সবাই জানে কিন্তু কেউ জানে না, এমন একটা অবস্থায় পড়েছে বিএনপি। ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে সংসদ নির্বাচন। তবুও সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে আগামীকাল বৈঠক করবে দলটি। নেতারা বলছেন, বুধবারের বৈঠকে আশ্বস্ত হলে ভোটের লড়াইয়ের কৌশল ঠিক করবে দলটি। আর ফলাফল অন্যরকম হলে রোডম্যাপ চেয়ে কর্মসূচিতেও যেতে পারে বিএনপি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর ১২টায় হবার কথা এই বৈঠক। আরিফিন শাকিলের প্রতিবেদনে বিস্তারিত। দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে হবে সংসদ নির্বাচন। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে একথাই বলে আসছেন প্রধান উপদেষ্টা ও তার দপ্তর। তবে এরকম সময়সীমায় পুরোপুরি আশ্বস্ত নয় বিএনপি। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। সামাজিক মাধ্যমে একটি গোষ্ঠী আবদার করেছেন তারা ৫ বছর ক্ষমতায় দেখতে চান ডক্টর ইউনূসকে। এমন মনোবাসনা নিজের পোস্টেও লিখেছেন নাগরিক পার্টির সার্জিস আলমও। স্বরাষ্ট্র উপদেষ্টাও কথা ছলে বলেছেন, অনেকে চান এ সরকার ৫ বছর থাকুক। বিষয়গুলো আরও অস্বস্তি তৈরি করেছে বিএনপি শিবিরে, যা সরকারের প্রেস নোটেও কাটেনি। পরিস্থিতি যখন তখন বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় ভোটের সুনির্দিষ্ট সময় ইস্যুতে তারা জানতে চাইবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে। হতাশা অবিশ্বাস দূর করতে বুধবারই বসছেন তারা। ওনাকে বোঝাবো যে আপনার প্রতিশ্রুত মতো ডিসেম্বরে যে নির্বাচন আপনি দেওয়ার জন্য আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, জাতিকে বলেছিলেন, সেই কথাগুলো যথাযথ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আপনি ঘোষণা দেন। নির্বাচন কমিশনকে ইনস্ট্রাকশন দেন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সহ অন্যান্য কাজ সমাপ্ত করে। এই ৫ বছরে ইউনূস সাহেবকে যারা ইউনূস সাহেবকে রাখার চেষ্টা করতেছে, এরাই একেবারে আনপপুলার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে।
ওনার অর্জন, সমগ্র অর্জন শেষ করে দেবে, পাশাপাশি দেশটাও শেষ করে দেবে। কারণ একটা আনইলেক্টেড গভর্নমেন্ট থাকতে পারে, ইনসাফ থাকুক না, প্রধানমন্ত্রী হোক আর হোক, ইলেকশনের মাধ্যমে হোক না। বিএনপি নেতারা মনে করেন শেখ হাসিনার পতনের পর খুলে গেছে সংস্কারের পথ, কিন্তু এই সংস্কারের কথা বলে ডক্টর ইউনূসকে ভুল পথে নেয়ার চেষ্টা করছে কোনো কোনো দল, যাদের জনসমর্থন দুর্বল। খোলাখুলি কথা বলেই নিজেদের দলীয় কৌশলে যেতে চায় বিএনপি। আমরা এটা বুঝি না যে কম সংস্কার অনেক সময় বলে ছোট সংস্কার এবং বড় সংস্কার। আমরা ৩১ দফা জাতির সামনে উত্থাপন করেছিলাম এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার আরো ১-১.৫ বছর আগে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ রাষ্ট্রের কাছে, কিন্তু সংস্কারের নামে কারো এজেন্ডা বাস্তবায়ন হতে দিতে চাই না। হয়তো ইউনূস সাহেব নির্বাচন দেওয়ার জন্য যথেষ্ট সচেষ্ট আছেন, কিন্তু ওনার আশেপাশে যে আওয়ামী বাহিনী এখনো লুক্কায়িত আছে, তারা আমাদের চিফ অ্যাডভাইজার সাহেবকে অন্য পথে পরিচালনা করতে পারেন। এরকম সম্ভাবনা থেকেই আমরা ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। নেতারা জানান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বেই বৈঠক হবে প্রধান উপদেষ্টার সঙ্গে। এরপর কি নির্বাচনের প্রস্তুতি নাকি নির্বাচনের জন্য কর্মসূচি নির্ভর করছে বৈঠকটির উপর। তার বক্তব্যের পরেই আমাদের অন্যান্য পরবর্তী পদক্ষেপ। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আলাদা সফরে ঢাকা আসছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের 2 কর্মকর্তা। বাংলাদেশের নির্বাচন, মানবাধিকার সহ বিভিন্ন ইস্যুতে নীতি নির্ধারকদের সাথে কথা বলবেন তারা। বিশ্লেষকরা বলছেন, দেশ যে গণতান্ত্রিক উত্তরণের পথে এগুচ্ছে সেই বার্তা স্পষ্ট করতে হবে সরকারকে। পাশাপাশি নেতিবাচক প্রচারণার বিপরীতে উদারনৈতিক চরিত্র অক্ষুণ্ণ রাখতে সরকারের পদক্ষেপও তুলে ধরার কথা বলছেন তারা। যুক্তরাষ্ট্রের বড় অঙ্কের শুল্ক আরোপ, তারপর চীন ছাড়া বাকি দেশগুলোর জন্য 3 মাসের স্থগিতাদেশ। নতুন করে যুক্তরাষ্ট্র চীন ট্যারিফ যুদ্ধের শঙ্কা। এমন অবস্থায় 16 এপ্রিল ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল এলচুলিক। পরদিন আসছেন পূর্ব এশিয়া ও প্যাসিফিক ব্যুরোর প্রধান অ্যান্ড্রু হেরাপ। আপনাদেরকে বলতে হবে সমাজের কাঠামো করতে হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর সংস্কারের কাজ করছে অন্তর্বর্তী সরকার, চলছে নির্বাচন নিয়ে নানামুখী আলোচনা। সংস্কার, নির্বাচন ছাড়াও মানবাধিকার ও গণতন্ত্র নিয়েও আগ্রহ আছে ট্রাম্প প্রশাসনের। এসব ইস্যু উঠতে পারে আলোচনায়। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে মানে বেশ ফার্স্ট একটা ভিজিট, রিলেশনশিপের মধ্যে বেশ একটা ডাইমেনশনাল একটা শিফট তো হচ্ছেই। আগে তো একটা বাইপার্টিসান ছিল, এখন তো অনেক কিছু অপ্রত্যাশিতভাবে চলে আসতেছে। আমরা একটা সাস্টেইনেবল ডেমোক্রেটিক প্রসেস তৈরি করবার জন্য আমরা সবাই কাজ করছি। সেটার সাথে যদি আপনি রিফর্ম প্রসেসকে বলেন, সামনে পার্টিগুলোকে নিয়ে নির্বাচনের কথা বলেন, তো সেটাকে আপনি রাখতে পারেন। বিল্ড আপ সাস্টেইনেবল ডেমোক্রেসি। আমরা যে একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, সেটার কিন্তু এটা একটা বার্তা দেয়। মাইনরিটি ইস্যুস যদি তারা রেজ করে, এবং সেটা আমাদেরও কনসার্ন, এবং সরকারের পক্ষ থেকে এই বার্তাটা দেওয়া উচিত যে এটা মানে একদম অগ্রাধিকার দিয়ে আমরা অ্যাড্রেস করব। বাংলাদেশ ভারত চলমান টানাপোড়েন আর প্রধান উপদেষ্টার সাম্প্রতিক চীন সফর আঞ্চলিক রাজনীতি ও কূটনীতির নানা জটিল হিসেবের সাথে সম্পৃক্ত। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি সহ যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ, নানা চাওয়া পাওয়া। সেই সাথে ট্রাম্প প্রশাসনে তুলসী গ্যাবার্ড সহ ভারতের প্রতি সহানুভূতিশীলদের প্রাধান্যও ভাবাচ্ছে বাংলাদেশকে। চীন মানে একটা রিলায়েবল পার্টনার, আমাদের ট্রেডিং পার্টনার, আমাদের সাথে তাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস আছে, সেটা আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও আছে। এই জুলাইয়ের পরেও তো ভারতের সাথে যে সামরিক ধরেন যে মহড়াগুলো ছিল, সেগুলোও তো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেলে প্রত্যেকটা অ্যাক্টিভিটিস তো ঠিকভাবেই ক্যারি আউট হচ্ছে। বাংলাদেশের উদারনৈতিক চরিত্রটা বজায় রাখার জন্য তাদের একটা বিশেষ আগ্রহ আছে, এবং এখানে আমি বাইরের পৃথিবীতে বাংলাদেশ নিয়ে যেসব বিষয়ে নেতিবাচক খবরাখবর বেরোচ্ছে, সেটাকে নিউট্রালাইজ করার জন্য কিন্তু আমরা সত্যি সত্যি এই ব্যাপার কি করতে চাই,
এর একটা মোটামুটি রূপরেখা তাদের সামনে তুলে ধরতে হবে, কারণ এটা কিন্তু তাদের আগ্রহের জায়গা। এককভাবে বাংলাদেশি গার্মেন্টস পণ্যের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। এ নিয়ে চলমান সংকট কাটাতে ঢাকা ওয়াশিংটন আসন্ন বৈঠক কাজে লাগানোর কথা বলছেন বিশেষজ্ঞরা। আই থিঙ্ক ইটস অ্যান অপরচুনিটি এই ভিজিটটাতে, এবং আমাদেরকে পার্সপেক্টিভটা প্লেস করতে হবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ভিন্ন এক বৈশাখ উদযাপন করলো রাজধানীবাসী। 2600 ড্রোনের আলোর খেলায় তুলে ধরা হলো নতুন এক বাংলাদেশের গল্প। সঙ্গীতের মূর্ছনায় আরো রঙিন হয়ে ওঠে নববর্ষের বিকেলটি। পরাধীনতার শৃঙ্খল ভাঙতে দুই হাত প্রসারিত করে আবু সাইদের বুলেটের সামনে দাঁড়িয়ে যাওয়া, কিংবা মৃত্যুর মুখে মীর মুগ্ধের পানি লাগবে পানি এমন উচ্চারণ তাতিয়ে দিয়েছিল 24-এর বীর যোদ্ধাদের। ৭১-এর ধারাবাহিকতায় 24-এর তরুণ প্রজন্মের হাত ধরে লেখা হয়েছে বাংলাদেশের পুনর্জন্মের গল্প। একসাথে 2600 ড্রোনের আলোর ঝলকানিতে তা তুলে ধরা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে আর চীনা দূতাবাসের সহযোগিতায় মানিক মিয়া এভিনিউতে নববর্ষের সন্ধ্যায় সমবেত লাখো মানুষ আরেকবার ফিরে গেল ৩৬ জুলাইয়ে। এই ড্রোন শো নিঃসন্দেহে এবারের বৈশাখের আয়োজনে যোগ করেছে ভিন্ন এক মাত্রা। নতুন বছরের রঙিন এই উৎসবে যোগ দিয়ে লাখো মানুষের কণ্ঠে উঠে আসে নতুন বাংলাদেশের আহ্বান, ঐক্যবদ্ধ বাংলাদেশের ডাক। মনোমুগ্ধকর এই ড্রোন শো উপভোগ করেন অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টা এবং চীনা রাষ্ট্রদূত। During the journey for the new Bangladesh, China always with you, to be with you, to support you, and we work along for a better, for a new Bangladesh. সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের সব মানুষকে, সব জাতিগোষ্ঠী সবাইকে এক জায়গায় আনা গেছে এবং সবাই আনন্দ করছে। তাদের আনন্দের মুখ দেখে আমরা খুশি এবং আমরা সবাই মিলে একসাথে চলছি। এর আগে বিকাল 3টা থেকে শুরু হয় কনসার্ট। হালের হিপ হপ থেকে শুরু করে ঢোলবাসী, গানে গানে তুলে ধরা হয় আবহমান গ্রাম বাংলার সংস্কৃতি। সন্ধ্যা গড়াতে গড়াতে নগরবাসীর ঢল নামে মানিক মিয়া এভিনিউয়ে, গানে গানে উদযাপন করা হয় রঙিন বৈশাখ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। শুধু অতীতের ভিত্তি ধরে রাখা নয়, বরং ভবিষ্যতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বাড়াতে আগ্রহী যুক্তরাজ্য। সম্প্রতি বাংলাদেশ সফরে এসে যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানান বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস উইন্টারটন। তার ইঙ্গিত, ইউকে এক্সপোর্ট ফান্ডের 2 বিলিয়ন পাউন্ড ব্রিটিশ কোম্পানিগুলোর মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ রয়েছে। তার আগে বাংলাদেশকে কমাতে হবে আমলাতান্ত্রিক জটিলতা। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন যোগ দিয়েছিলেন এবারের বিনিয়োগ সম্মেলনে। বক্তব্য রেখেছেন উদ্বোধনী অনুষ্ঠানের মূল পর্বে। সম্মেলনের পর যমুনা টেলিভিশনের সাথে যুক্ত হন একান্ত সাক্ষাৎকারে। এ সময় রোহিঙ্গাদের আশ্রয় দান এবং শিক্ষার্থীদের প্রাণের বিনিময়ে স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতন ঘটানোকে বিস্ময়কর মনে করেন এই ব্রিটিশ দূত। আমি সবশেষ এখানে এসেছিলাম 2017 সালে। তখন ঢাকার বাইরেও সফর করেছিলাম, এবার পুরো সময় ঢাকাতেই। তবে 2টা পরিবর্তনের কথা আমি বলতে চাই। প্রথমত, রোহিঙ্গা শরণার্থীদের জন্য বাংলাদেশের মানুষের উদারতা, যেখানে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে আছে। দ্বিতীয়ত, গত বছরের ঘটনাগুলো, ছাত্রদের সাহসিকতা এবং প্রাণহানির ঘটনা। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিমুখী বাণিজ্যের অপার সুযোগ রয়েছে, এমনটাও জানান উইন্টারটন। বলেন, বাংলাদেশি পোশাক খাত প্রতিষ্ঠিত, তবুও ব্রিটিশ কোম্পানিগুলোর কাজের সুযোগ রয়েছে। এছাড়া জলবায়ু সংকট মোকাবেলা, এভিয়েশন, শিক্ষা ও প্রতিরক্ষা খাতে দ্বিপাক্ষিক কাজের সুযোগকে কাজে লাগাতে চান তিনি।
ahead for two-way trade between our nations. আমি জানি এখানকার গার্মেন্টস খাত প্রতিষ্ঠিত, তবুও ব্রিটিশ কোম্পানিগুলোর সুযোগ আছে। পরিবেশ বান্ধব শিল্প খাত একটি বড় বিনিয়োগের ক্ষেত্র, যা জলবায়ু সংকট মোকাবেলায় কার্যকর হবে। এভিয়েশন এবং শিক্ষা খাতও গুরুত্বপূর্ণ। এছাড়া প্রতিরক্ষা খাতেও সহায়তা বাড়ানো সম্ভব। জানান ইউকে এক্সপোর্ট ফান্ডে 2 বিলিয়ন পাউন্ড রয়েছে, যা ব্রিটিশ কোম্পানির বিনিয়োগে বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে। এছাড়া 2026 সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটলেও কম শুল্ক হার সুবিধা 2029 পর্যন্ত অব্যাহত রাখবে যুক্তরাজ্য। UK export fund again 2 billion pounds in ব্রিটিশ এক্সপোর্ট ফান্ডে রয়েছে 2 বিলিয়ন পাউন্ড, যা ব্রিটিশ কোম্পানির বিনিয়োগে সহায়ক হতে পারে। এটা আমাদের পক্ষ থেকে একটি বার্তা যে আমরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। আমরা শুধু অতীতের ভিত্তি ধরে রাখব না, বরং ভবিষ্যতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে সম্পর্ককে আরও বিস্তৃত করতে চাই। তবে কিছু ক্ষেত্রে অতিরিক্ত আমলাতান্ত্রিকতা কমাতে হবে বাংলাদেশকে। ব্রিটিশ বাণিজ্য দূত বলেন, বিনিয়োগকারীরা স্থিতিশীলতা চান। আইন শৃঙ্খলা নিয়ে অন্তর্বর্তী সরকারের নেয়া পদক্ষেপ বিনিয়োগকারীদের জন্য উৎসাহজনক, যা ব্রিটিশ বিনিয়োগকারীদের মধ্যেও আস্থা বাড়াচ্ছে বলে জানান তিনি। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। খিলগাঁও তালতলা এলাকায় আপন কফি হাউসে এক নারীকে পেটানোর ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজার ও অভিযুক্ত কর্মীকে আটক করেছে রামপুরা থানা পুলিশ। ওসি জানান, নারীর প্রতি সহিংসতার অপরাধে পুলিশ বাদী হয়েই তাদের বিরুদ্ধে মামলা করেছে। তবে এই ঘটনায় ভুক্তভোগী তরুণীকে এখনো খুঁজে পায়নি পুলিশ। সম্প্রতি এক নারীকে হেনস্থা ও মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। ভিডিওতে দেখা যায় খিলগাঁয়ের একটি কফি শপে প্রবেশের চেষ্টা করছেন এক নারী। এ সময় কয়েকজন কর্মচারী তাকে থামানোর চেষ্টা করেন। এর মধ্যে একজন ওই নারীকে ঘাড় ধাক্কা দেন এবং লাঠি দিয়ে আঘাত করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি নজরে আসে পুলিশের। পরে সোমবার বিকেলে ওই কফি শপে অভিযান চালিয়ে ম্যানেজার আল আমিন ও কর্মচারী শুভকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ। আমরা এখানে এই ঘটনার সাথে সম্পৃক্ত দুজনকে শনাক্ত করি। তাৎক্ষণিক কফি হাউসের কর্মী শুভ সূত্রধর এবং ম্যানেজার আল আমিনকে আমরা তাৎক্ষণিক গ্রেফতার করি। এই ঘটনায় ভুক্তভোগী তরুণীকে খুঁজে না পাওয়ায় পুলিশই বাদী হয়ে মামলা দায়ের করেছে বলে জানান ওসি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এখন যেহেতু একটা ফৌজদারি অপরাধ, এখানে আমরাই নিজেরা বাদী হয়ে আসামির বিরুদ্ধে মামলা দেব। এখন ইনভেস্টিগেশন, আন্ডার ইনভেস্টিগেশন, পরবর্তীতে জানা যাবে আসলে প্রকৃত ঘটনা বা আরও কেউ এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে কিনা, সেগুলি আমরা পরবর্তী তদন্তে আমরা বের করে নিয়ে আসবো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দাবি করছেন, ওই তরুণী প্রায়ই ক্যাফেতে এসে ঝামেলা করতেন এবং তিনি মানসিকভাবে অসুস্থ। এই বিষয়ে তদন্ত করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় একটি ফার্নিচারের দোকানে হয়েছে অগ্নিকাণ্ডের ঘটনা। রাত 2টার দিকে ছড়ায় আগুন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। ফার্নিচারের দোকানের পাশে থাকা বৈদ্যুতিক ট্রান্সমিটার বিস্ফোরক থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানায় ফায়ার সার্ভিস। তবে এই ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। তো লোকমুখে জানতে পারছে আগুনটা সামনে একটা ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমার থেকে আগুনটা হয়তো ট্রান্সফরমারটা মানে ইয়ে হয়েছে আর কি, স্পার্কিং করে ওই ইয়াতে ফার্নিচার দোকানে আগুনটা প্রথমে সূত্রপাত হয়। স্বজনদের চোখের জল আর দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়নি। দীর্ঘ 1 যুগেও সন্ধান মেলেনি নাটোরের বড়াই গ্রাম থেকে অপহৃত 5 যুবকের। তারা কি আদৌ বেঁচে আছে নাকি মারা গেছে তাও জানা নেই কারো। বর্তমান সরকারের কাছে অপহৃতদের খুঁজে পাওয়া সহ ঘটনাটির রহস্য উন্মোচনের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার। নাইম হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন নাজবুল হাসান। 1 যুগ পার হলেও সন্তানের ছবি হাতে নিয়ে অশ্রুসিক্ত নাটোরের গুরুমশোল গ্রামের আনোয়ারা বেগম। 2013 সালের 19 মে রাতে মাইক্রোবাসে এসে ছেলে কামাল হোসেনকে বাড়ির পাশ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যায় 10-12 জন অস্ত্রধারী। আজ 12 বছর কোনো খোঁজ পাইনি, তথ্য পাইনি। মায়ের সন্তান মা তো বুঝে, ছেলে হারালে যে কি ব্যথা।
শুধু কামালই নয়, সে রাতেই ওই গ্রাম থেকে তুলে নিয়ে যাওয়া হয় দিনমজুর ইব্রাহিম তালুকদার ও পাশের মহিষভাঙ্গা গ্রামের তৈয়ব আলীকেও। সেই থেকে সন্ধান নেই কারো। খোঁজাখোঁজ করি আমরা, কোনো জায়গায় পাচ্ছি না। যারা আসতেছে তারা খালি কাগজপাতি নিয়ে যায়, কোনো খোঁজ খবর হচ্ছে না। আমার ছেলেটা কৃষি কাজ করে, কাজের তো উঠিয়ে গেছে, বিকালবেলা কাগজল দুই, এখন ওই 12 বছরের ভিতরে চাওয়াল আসে না। আমি সবসময় নামাজ পড়ি আর বেটার লেগে কই, আল্লাহ আমার সন্তান আমার বুকে ফেরা দাও। আমার বেটা তো কার সঙ্গে অন্য করে না, আর বেটা কি জানে ধরবি, আমি দৌড়ি যা বেটা কার বাদ পাইনি। এই ঠিক দুদিন আগে কালিকাপুরে বন্ধুর ফোন পেয়ে বাড়ি থেকে বের হন ছুটিতে বাড়িতে আসা বিজিবি সদস্য রাসেল গাজী। 12 বছর পেরুলেও আর বাড়ি ফেরেনি রাসেল, সেন্টু কেউই। যদি ছেলে অন্যায় কিছু রাষ্ট্রদ্রোহী কাজ করে থাকে, প্রশাসনের মাধ্যম দিয়ে তার বিচারের কাঠগড়াতে আনুক, বিচার করুক, কিন্তু গুম করার অধিকার এই দেশের কে রাখে? এই সঙ্গে আমার মামি মারা গেছে, ভাই মারা গেছে, আমরা স্যার খুঁজে পাইছি তাকে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা হলেও সে সময় উদ্ধারে কোনোই তৎপরতা দেখায়নি আইনশৃঙ্খলা বাহিনী। নিখোঁজ স্বজনদের ভাগ্যে কি ঘটেছে তার রহস্য উদ্ঘাটনে বর্তমান সরকারের সহযোগিতা চেয়েছে পরিবারগুলো। এই সরকারের কাছে আমাদের আবেদন, আমরা চাই এই 5টা লোক কোথায় লিয়া গেল, 5 গ্রামে থাকি। এ পর্যন্ত থানা প্রশাসনের মাধ্যম দ্বারা কোনো উপকার পাইনি আমরা। মনে হয় এই বর্তমান যে সরকার আছে তার কাছে হাত জোড় নিবেদন করি আমাদের এই বিষয়টা তদন্ত করে দেখার জন্য। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে, গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া গেছে, দ্রুতই রহস্য উন্মোচনের চেষ্টা চলছে বলেও জানান তিনি। অনেকগুলো বিষয়কে সামনে রেখে আমরা এটাকে তদন্তের পর্যায়ে নেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে কোনো বিশেষ উদ্দেশ্যে এদেরকে অপহরণ অথবা গুমের ঘটনা ঘটছে কিনা, অথবা ব্যক্তিগত কোনো বিরোধ এর একটা বিষয় সামনে আসছে, সেরকম কোনো বিষয় সামনে আসছে, সেটাও আমরা তদন্তের মধ্যে আমরা রাখছি, আমাদের বিবেচনায় আছে। দীর্ঘ 12 বছর স্বজন ও এলাকাবাসীর কাছে রহস্যই থেকে গেছে অপহরণ কাণ্ডটি। দ্রুতই অপরাধীরা আইনের আওতায় আসবে, সেই সাথে নিখোঁজদের স্বজনদের প্রতীক্ষার অবসান হবে, এমনটাই প্রত্যাশা সবার। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। চট্টগ্রামে পানির সব এটিএম বুথ এখন কার্যত শোপিস। চালুর 5 বছর না পেরোতেই মুখ থুবড়ে পড়েছে চট্টগ্রাম ওয়াসার এই পরিষেবা। পরিচালনার দায়িত্বে থাকা বিদেশি প্রতিষ্ঠানটির তৎপরতাও কম। আশ্বাস মতো সব বুথ চালু করতে পারেনি, কাঙ্ক্ষিত সেবাও মিলছে না। তারপরও পানির দাম বাড়াতে চায় প্রতিষ্ঠানটি। বিকেল 3:30 চট্টগ্রামের আগ্রাবাদে ওয়াসার নির্বাহী প্রকৌশলীর কার্যালয় লাগোয়া এটিএম বুথে পানি নেই বিক্রয় প্রতিনিধি, এটি যেন শোপিস। বন্দরনগরীর 6টি পয়েন্টে থাকা বাকি পানির বুথগুলোর অবস্থাও একই। বিক্রয় প্রতিনিধি না থাকায় কার্ড রিচার্জ ও রেজিস্ট্রেশনে গ্রাহক ভোগান্তি নিত্য নৈমিত্তিক ঘটনা। আসছিলাম রিচার্জ করার জন্য, ওনাকে পাই নাই, এখন বাজে গেছে আর কি, এখন আবার ফিরে চলে যাব। মানুষ 80 বোতল এখানে লাখি যায়, ওনাকে পাই না। ঠিক মতো পানিগুলি যদি সাপ্লাই দেয় তাহলে অভিযোগ থাকার তো কথা না। খোলার পর অনেক সময় পানির সাপ্লাই কম থাকে, যার কারণে আমার দোকানও বোতল রাখি যায় অনেকজনে। সকাল থেকে বিকেল পর্যন্ত খোলা থাকুক, যখন সেবার নাম করে খুলছে সেবা ভালো করে দেখ, বন্ধ থাকার দরকার কি? পাশাপাশি পানি সরবরাহ সংকট, অপরিচ্ছন্ন পরিবেশ এবং প্রায়ই দুর্গন্ধযুক্ত পানি আসে বলে অভিযোগ গ্রাহকদের। আমরা এখান থেকে দীর্ঘদিন পানি নিচ্ছিলাম, আগে ভালো ছিল, এই ইদানিং কিছু একটু গন্ধ পাচ্ছি পানির ভিতরে। পানি খাওয়ার পর নাকি ডায়রিয়া হয়েছে, নিশ্চয়ই পানিতে খারাপ কিছু পাইছে, শ্যাওলা পাই। ম্যাক্সিমাম সবাই তো বলে ভালো, আর আসলে ওরা যদি জার ক্লিন না রাখে পানি এমনও কোয়ালিটিটা খারাপ হবে। আমরা পরপর এটা ক্লিন করে দেই। আপনারা আসছেন, আমাদের হাতে 2জন কাস্টমার পানি নিচ্ছে, একটু কাদা হয়ে গেছে। বুথ থেকে প্রতি লিটার 60 পয়সা ধরে পানি কিনতে হলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। কেউ যদি আমাদেরকে শুধু একটু SMS করেও জানায় যে এই ধরনের তাদের কোনো ধরনের অসুবিধা হচ্ছে পানি নিতে, আমরা সাথে সাথে অ্যাকশনে যাব, তাদেরকে এই বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব যদি কোনো ধরনের তারা মিসম্যানেজমেন্ট করে। পথে ঘাটে স্বল্প খরচে সুপেয় পানি সরবরাহের জন্য 2020 সালের জানুয়ারিতে চট্টগ্রাম শহরে প্রথমবার চালু হয় ওয়াটার এটিএম পরিষেবা। কাজ পান যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ড্রিঙ্কওয়েল। সেবা না দিলেও এবার পানির দাম বাড়াতে চায় প্রতিষ্ঠানটি।
সবকিছুর দাম তো এখন বৃদ্ধি পেয়েছে, আপনারা নিজেরা জানেন। তারপরে আমরা এখনো বাড়াই নাই। এই ব্যাপারে আমরা ওয়াসার সাথে আলাপ করছি। ওয়াসা আমাদেরকে বলেছে যে আপাতত এটা রাখুন, পরবর্তীতে আপনারা এটা কি করা যায় সেটা আমরা দেখব। যদি দাম বাড়াতে হয় সেক্ষেত্রে আমাদের সাথে আপনার এমইউ করতে হবে, নতুন করে চুক্তি করতে হবে, তখন দাম বাড়াতে পারবে। এখন আপাতত বাড়ানোর কোনো ইচ্ছে ওয়াসার নেই এবং তারাও আমাদের অনুমোদন ব্যতীত দাম বাড়ানোর কোনো প্রশ্নই আসে না। তাহলে আমরা সেই সার্ভিস ওনাদের কাছ থেকে বন্ধ করে দেবো। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের একটি বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে অন্তত ৩০টি ঘর। ভোর ৫টার দিকে সিআরবি এলাকার মালিপাড়া এলাকার বস্তিতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ভোরে হঠাৎ একটি ঘরে আগুন জ্বলতে দেখে মুহূর্তে ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতেও। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। পরে ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। জনবল সহ নানা সংকটে মৌলভীবাজারের জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে ব্যাহত হচ্ছে গ্রামীণ মানুষের চিকিৎসা সেবা। মাত্র ২ জন চিকিৎসক ও ৫ জন নার্স দিয়ে চলছে হাসপাতালের কার্যক্রম। প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা না পেয়ে বিপাকে উপজেলাবাসী। প্রায় ১.৫ লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা জুড়ির ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সেবা পেতে স্থানীয়দের এমন দীর্ঘ সারি নিত্যদিনের চিত্র। হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের ৫টি পদ থাকলেও খালি রয়েছে সবগুলোই। আধুনিক অপারেশন থিয়েটারটিও বন্ধ। সেবা কার্যক্রম পরিচালনায় কাজ করছেন ২ জন মেডিকেল অফিসার আর মাত্র ৫ জন নার্স। এক্স রে, ইসিজির মতো প্রাথমিক রোগ নির্ণয়েরও নেই কোনো ব্যবস্থা। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে গ্রামীণ জনপদবাসীর স্বাস্থ্যসেবা। এর জন্য না থাকার কারণে আমার হাতের চিকিৎসাটা হয়নি। আমি আজ ভোগান্তি, হাতে আঙ্গুলটা আর নাই, চিকিৎসা হয় নাই। এই যে সমস্যাগুলো রয়েছে এই সরকারি হসপিটালের, এখান থেকে যাতে মানুষ তাদের কাঙ্ক্ষিত চিকিৎসা সেবাটা পায় সেই ব্যবস্থাটা করা হোক। এখানে যদি পরীক্ষা নিরীক্ষা করানো যাইতো সব কিছু, তাহলে আমাদের জন্য খুব সুবিধা হইতো। বাইরে করতে গেলে তো আমাদের জন্য অনেক টাকা ব্যয়বহুল হয়। আমরা আসি এত কষ্ট করি, এসে ভালো লাগিয়া ডাক্তার নাই। চেম্বারে গেলে ২২ নম্বর, ২১ নম্বর, ২০ নম্বর একজন ডাক্তার, মহিলা সব। এক্স রে, আলট্রাসাউন্ড এগুলা হসপিটাল পাওয়া যায় না, বাইরে থেকে করা লাগে। সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কয়েক ধাপে চিঠি দিয়েছেন সিভিল সার্জন। দ্রুত সময়ের মধ্যে সংকট সমাধানের আশ্বাস তার। এটা আসলে একটু প্রত্যন্তর এলাকা হতে এটাতে আসলে ডাক্তাররা বা স্টাফরা অনেক সময় থাকতে চায় না। তারা বিভিন্ন লবিং করে মানে বিভিন্ন জায়গায় বদলি হয়ে যায়। ডিজি মহোদয় এবং আমাদের ডিরেক্টর প্রশাসন স্যারকেও আমি অবহিত করেছি যে আমার এখানে লোকবলের সমস্যা। ২০১৯ সালে হাসপাতালটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও এখনও পূর্ণ হয়নি লোকবল। সাবরিনা লিজা, যমুনা নিউজ। নির্ধারিত সময়ের পর দফায় দফায় মেয়াদ বৃদ্ধি করলেও শেষ হয়নি নড়াইলের নবগঙ্গা নদী তীরের 2টি সেতু। প্রায় ২০ কোটি টাকার ব্যয়ে শুরু করা এই প্রকল্পের এখনও বাকি অর্ধেকেরও বেশি। সেতু না থাকায় লক্ষাধিক মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এখন নৌকা। এলজিইডি কর্মকর্তাদের দাবি, চলতি বছরের মধ্যেই শেষ হবে সেতু দুটির নির্মাণ কাজ। নড়াইলের বুক চিরে বইছে নবগঙ্গা নদী। জেলা সদরের সাথে বিচ্ছিন্ন করে রেখেছে লোহাগড়া উপজেলাবাসীকে। দুই পারে যাতায়াতের জন্য আজও নৌকাই একমাত্র ভরসা। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পর প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে ফেদিবাজার খেয়াঘাটে ব্রিজ নির্মাণ প্রকল্প নেয় এলজিইডি। ২০২১ সালে কাজটি শুরু করে যশোরের এক ঠিকাদারি প্রতিষ্ঠান। ২ বছর পর প্রকল্পের মেয়াদ শেষ হবার কথা থাকলেও কাজে মন্থর গতির কারণে মেয়াদ বাড়ানো হয় ৩ বার। এখনও ব্রিজটির নির্মাণ কাজ বাকি প্রায় অর্ধেক। প্রত্যেকটা লোকের এই ব্রিজটার খুবই প্রয়োজন। ব্যবসা বলেন, যাতায়াতের ব্যবস্থা বলেন, এই ব্রিজটা আমাদের দ্রুত যাতে কাজটা কমপ্লিট হয়। ওপারের যে সমস্ত লোক হাটে আসার জন্য লোকজন আসে না, কম হয়, বেচা কেনারও কম হয়, আবার রুগীর পত্র যেগুলো নল জাতি হয় এইগুলো লোক ঘুরে অন্তত ১৫ কিলো ঘুরে যেতে হয়। অনেকটা একই রকম অবস্থা নলদি জমিদের বাড়ি ঘাটের সেতুর। ২০২০ সালে অক্টোবরে ৯ কোটি ২৩ লাখ টাকা ব্যয় শুরু হয় এই সেতুর নির্মাণ কাজ। ঢাকার এক ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে এখনও শেষ করতে পারেনি। ৩ বার মেয়াদ বৃদ্ধির পর আরও এক দফা সময় বাড়ানোর পরিকল্পনা কর্তৃপক্ষের। এই দুটি ব্রিজ দ্রুত বাস্তবায়ন হলে জেলা শহরের সাথে যেমন সংযোগ তৈরি হবে,
তেমনিভাবে আমাদের সকল ধরনের সুবিধে নাগরিকরা পাবে জেলা শহরের থেকে। আমাদের এপারে আসলে ব্রিজটা হলেই অনেক লোকজন উপরেতে আসে, অনেক কয়েক গ্রামের লোকজন, তাই ব্রিজটা হলে আমাদের ভালো। উপরের লোক এই বাজারে ঠিকমতো আসতে পারতেছে না, বেচা কিনা আমাদের দোকানে বেচা কিনা অনেক কম আসছে। যদি এই বাজারের ব্রিজটা তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমাদের এই বাজারের অনেক উন্নতি হবে। মন্থর গতির কাজের ব্যাপারে জানা থাকলেও কোনো পদক্ষেপ নেই এলজিইডির পক্ষ থেকে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সেতু দুটির কাজ সম্পন্ন হবে বলে আশা এই কর্মকর্তার। যে দুইটা ব্রিজের কাজ চলমান আছে, এটা ব্রিজ দুইটা আমরা আশা করতেছি যে 25 সালের ডিসেম্বরের ভিতরে যান চলাচলের জন্য খুলে দিতে পারবো, অর্থাৎ কাজটা সমাপ্ত করতে হবে ডিসেম্বরের ভিতরেই। সেতু দুটি নির্মাণ হলে জেলা সদরে ভোগান্তিহীনভাবে যাতায়াত করতে পারবে লোহাগড়া উপজেলার লক্ষাধিক মানুষ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ঈদের দিন বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার 8টি গ্রাম। টানা 5 দিন লবণ পানিতে ডুবেছিল গোটা এলাকা। নষ্ট হয়েছে মিঠা পানির পুকুর, পানি পচে দুর্গন্ধ ছড়িয়েছে। লবণের বিষে মারা যাচ্ছে গাছপালা, দেখা দিচ্ছে পরিবেশ বিপর্যয়। এবারের ঈদুল ফিতরের দিন খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে ডুবে যায় আশাশুনির আনুলিয়া ইউনিয়ন। আশাশুনির বাসুদেবপুর গ্রামের কামরুন্নাহার বেগম ডুবে যাওয়ার আগে এই পুকুরের পানি দিয়েই করতেন গৃহস্থলীর কাজ। এখন আর ব্যবহার করতে পারছেন না পুকুরের পানি, পচে দুর্গন্ধ, নষ্ট পরিবেশ। পানিতে ডুবে থাকা সব এলাকার চিত্র একই। আগে হলো গোসল করতাম, রান্না করতাম, কাপড় চোপড় কাচতাম, সব কিছু কাজে লাগাতাম। আর এখন এই যে বুড়ি যাওয়ার পরে এখন আর আমরা এই পানি কোনো ব্যবহার করতে পারতেছি না। থালা বাটি টাটি ধুতাম, কাপড় চোপড় ধুতাম, এখন আর পাচ্ছি না। গাও ধুতাম, তাও তো আর এখন আর পোষা গন্ধর গুতে আর তাতে আর ওলার জুত নেই, এখন লবণেই গেছে। তো লবণ পানির প্রভাব পড়েছে পরিবেশে, পাতা শুকিয়ে মারা যাচ্ছে গাছপালা, বিপর্যয়ে পরিবেশ। পানি আসার কারণে কাঁঠাল গাছ, আম গাছ আস্তে আস্তে মারা যাচ্ছে, আর কিছুদিন পরে হয়তো গাছপালা থাকবে না। মিষ্টি পানি দিয়ে কিছু ধোয়ানি গেলি আমার গাছগাছালগুলো বাঁচত, কিন্তু সে পরিবেশ তো আমাদের এখানে নেই। এই ঘরটিতে ছিল বসতি, তবে লবণ পানির তাণ্ডবে ঘরটি এখন বিধ্বস্ত। ইউনিয়ন পরিষদ বলছে এভাবেই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এ অঞ্চলের 1000 পরিবার। দুর্গতদের ত্রাণ সহায়তা দিচ্ছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, তবে সঠিক বন্টন না হওয়ার অভিযোগ তুলেছেন দুর্গতদের কেউ কেউ। ত্রাণ পাইনি, আমার পাকা দেয়াল দিকে ত্রাণ দেয়নি। অনুদান যা দিচ্ছে তা ওই যেদিকে দিচ্ছে তারা ওই একই দিকে টেনে গেড়ুচ্ছে, আমাদের এর ভিতরে আমরা কিছু পাই না। দুর্গতদের পাশে আছে সেনাবাহিনী, ত্রাণের পাশাপাশি দেয়া হচ্ছে চিকিৎসা সেবা। বাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ডকে সহায়তা করতে প্রস্তুত সেনাবাহিনী, বলছেন 55 পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার। এই ব্যাপারে আমরা সবাই একসাথে কথা বলেছি, তাদেরও পজিটিভনেসটা আমি দেখেছি কাজ করার। তারা অলরেডি এটা একটা প্রজেক্ট করে নাকি পাঠিয়েছে, এবং আমাদের সহায়তা যদি লাগে আমরা বলেছি আমরা সেখানে সহায়তা করতে প্রস্তুত। আজ হোক, কাল হোক, যখনই হোক সেটা আমরা করবো ইনশাআল্লাহ। ভেঙে যাওয়া বাঁধ মেরামত করা হয়েছে, ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। একসময় খুব জনপ্রিয় থাকলেও বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী লাঠি খেলা। তাই খেলাটিকে ধরে রাখতে বর্ষবরণ উদযাপন উপলক্ষে জামালপুর শহরে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী লাঠি খেলা। হারাতে বসা এই লোকজ খেলা দেখে উচ্ছ্বসিত গ্রামীণ দর্শক। সাগর ফরাজের পাঠানো তথ্য ও চিত্র দেখব বিস্তারিত। আমরা যখন ছোটো ছোটো তখন সারা 1 মাস বড় খেলা হয়েছে।
বুঝছেন, এখন তো খেলার নাই, এইবার বহুদিন পরে খেলার ছেলে মেয়েকে নিয়ে আসা, ওদেরকে মনে করেন পুরাতন ঐতিহ্যকে দেখানো। সবাই খুশি যে আমরা কাছে আগামীতে যে না এটা আরো ভালোভাবে চলে চলে। আমরা ঐতিহ্য ধরে রাখছি অথবা ধরে রাখার চেষ্টা করবো। আমাদের ছেলেবেলাও আল্লাহর পর ইনশাল্লাহ তারাও এগুলি খেলার চেষ্টা করতেছে। এই ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলাকে বাঁচায় রাখার জন্য আমাদের পাশে এসে দাঁড়ান, হয়তো আমরা এই খেলাটা আরো জাঁকজমকপূর্ণ খেলতে পারবো। ঐতিহাসিক লাঠিবাড়ি খেলা যেন প্রতি বছর হয়, সেজন্য আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। গাজায় সর্বাত্মক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শরণার্থীদের তাঁবু লক্ষ্য করে চলছে তাণ্ডব। উত্তর গাজার বেইত লাহিয়ায় বিমান হামলার পাশাপাশি অব্যাহত স্থল অভিযানও। ইসরায়েলের ভারী সশস্ত্র যান প্রবেশ করেছে গাজা সিটিতে। ব্যাপক গুলিবর্ষণ চলে গাজার দক্ষিণে খান ইউনিসেও। টার্গেট করা হয় নিরীহ বাস্তুচ্যুতদের। এছাড়াও সুজায়া ক্যাম্প লক্ষ্য করে কয়েক দফায় হামলা চালিয়েছে আইডিএফ। এসব হামলায় মঙ্গলবার কমপক্ষে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর আগে সোমবার ইসরায়েলের আগ্রাসনে প্রাণ হারিয়েছে আরও 15 ফিলিস্তিনি। জাতিসংঘের তথ্য অনুযায়ী উপত্যকার 70% এলাকা থেকেই ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েল। 13 বছর ধরে চলমান বর্বরতায় প্রাণ গেছে 51,000 ফিলিস্তিনির। স্থায়ী যুদ্ধবিরতি নয়, গাজায় 45 দিনের সাময়িক যুদ্ধবিরতি চায় ইসরায়েল। হামাসকে দেয়া নতুন প্রস্তাবনায় এমনটাই জানিয়েছে তেল আবিব। একই সাথে 11 জিম্মির মুক্তির দাবি জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন, যা হামাসের কাছে থাকা জীবিত জিম্মিদের সংখ্যার অর্ধেক। প্রস্তাবনায় গাজা থেকে সেনা প্রত্যাহার কিংবা ত্রাণ প্রবেশ ইস্যুতে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি, তবে স্পষ্ট জানিয়েছে উপত্যকায় হামাস সহ সব সশস্ত্র গোষ্ঠীর অস্ত্র সমর্পণ চায় ইসরায়েল। এছাড়াও স্বাধীনতাকামী নেতাদের গাজা থেকে সরিয়ে নেওয়ারও দাবি জানিয়েছে। ইসরায়েলের দেয়া নতুন প্রস্তাব আলোচনা করছে হামাস, তবে ইসরায়েলের অস্ত্র সমর্পণের দাবির প্রেক্ষিতে প্রস্তাবনাকে রেড লাইন আখ্যা দিয়েছে গোষ্ঠীটি। সাফ জানিয়েছে স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা ছাড়া কোনো আলোচনাতেই অংশ নেবে না তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা পরিকল্পনার অভিযোগ উঠেছে 17 বছর বয়সী এক কিশোরের উপর। ইসরায়েলকে সহায়তা দেয়ায় প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত ও হত্যা করার উদ্দেশ্যে পরিকল্পনা আটছিল অর্ডার অফ 9 অ্যাঙ্গেলস একটি সন্ত্রাসী দলের সাথে মিলে। তার ক্ষুদ্র অংশ হিসেবে গুলি করে বাবা মাকে হত্যা করে ওই কিশোর পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে মার্কিন নিরাপত্তা বাহিনী। 17 বছর বয়সী কিশোর নিকিতা ক্যাসাপের নিষ্পাপ চেহারা দেখে কে বলবে নির্বিকারভাবে নিজের বাবা মাকে গুলি করে খুন করেছে সে। এটুকু শুনেই অবিশ্বাস্য ঠেকছে, ঘটনা আরও গভীর। বাবা মার সাথে আমেরিকার উইসকনসিনে বসবাস করত নিকিতা। জীবনযাত্রা আর 10টি কিশোরের মতো হলেও সে ছিল অসুস্থ এক পরিকল্পনার অংশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার উদ্দেশ্যে দুর্ধর্ষ এক সন্ত্রাসী দলে যোগ দিয়েছিল সে। হত্যা পরিকল্পনার একটি ক্ষুদ্র অংশ হিসেবে গেল 11 ফেব্রুয়ারি বাবা ডোনাল্ড মেয়ার ও মা তাতিয়ানা ক্যাসাপের মাথায় ও শরীরে চালায় একাধিক গুলি। মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর তদন্তে উঠে এসেছে এই রোমহর্ষক তথ্য। প্রায় 2 সপ্তাহ ধরে স্কুলে অনুপস্থিত ছিল নিকিতা। শঙ্কিত হয়ে তাকে খুঁজতে মিলওয়াকি অঞ্চলে তার বাসায় যায় স্কুল কর্তৃপক্ষ। বাড়িতে তাকে খুঁজে না পেলেও স্তম্ভিত হয়ে আবিষ্কার করে ওই কিশোরের বাবা মার মরদেহ। মরদেহ উদ্ধারের পর তাকে খুঁজতে শুরু হয় জোর তল্লাশি। সেদিনই ধরা পড়ে অভিযুক্ত নিকিতা। কারাগারে নেয়ার পর মুঠোফোনে তল্লাশি করে যা পাওয়া যায় তা ঘুরিয়ে দেয় পুরো ঘটনার মোড়। অর্ডার অফ 9 অ্যাঙ্গেলস নামের একটি নাৎসিপন্থী দলের হয়ে কাজ করছিল সে। ফোন ঘেটে স্বৈরশাসক অ্যাডলফ হিটলারকে নিয়ে প্রশংসামূলক পোস্ট, কমেন্ট তো বটেই, পাওয়া যায় ইহুদি বিরোধী বহু লেখালেখি। ইসরায়েলকে সহায়তা করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে হত্যার বিশাল এক পরিকল্পনা আটছিল গোষ্ঠীটি। এই হত্যার ঘটনায় তার বিরুদ্ধে আনা হয়েছে 7টি গুরুতর অভিযোগ।
বাবার গাড়ি, পিস্তল, 4টি ক্রেডিট কার্ড, মূল্যবান গয়না ও কমপক্ষে $14,000 নিয়ে পালাচ্ছিল সে। ক্যানসাস অঞ্চল অতিক্রম করার আগে সন্দেহজনক গতিবিধির কারণে ধরা পড়ে নিরাপত্তা বাহিনীর কাছে। আদালতে পেশ করা নথিতে জানা যায় আরও চাঞ্চল্যকর তথ্য। বাবা মাকে হত্যার পরিকল্পনায় গোপনে রাশিয়ার কিছু মানুষের সহায়তা নিয়েছিল সে, এমনকি তাদের থেকে একটি ড্রোন ও বিস্ফোরক কেনার জন্য প্রদান করে অর্থ। হত্যার পরবর্তী পরিকল্পনা অনুযায়ী পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে ইউক্রেনের সীমানার দিকে যাচ্ছিল সে, যদিও এ ঘটনার দায় এখন স্বীকার করেনি অভিযুক্ত কিশোর নিকিতা কেসাব। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। নিলামে উঠতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ও চকচকে নীল হীরা গোলকোন্দা ডিভিড ব্লু। ভারতের গোলকোন্দা খনি থেকে পাওয়া 23.24 ক্যারেট ওজনের এই রত্নটি বিক্রি হতে পারে $35 থেকে $50 মিলিয়ন। একসময় ইন্দোরের মহারাজার মালিকানা ছিল এই হীরা। নিলামটি অনুষ্ঠিত হবে 14 মে সুইজারল্যান্ডের জেনেভায়। নিলামে উঠতে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ও চকচকে ব্লু ডায়মন্ড বা নীল হীরা। গত 100 বছরে প্রথমবারের মতো নিলামে ওঠা সবচেয়ে বিখ্যাত নীল হীরা এটি। গত 100 বছরেও কোনো পরিবর্তন হয়নি গোলকোন্দা ভিভিড ব্লু ডায়মন্ড নামের হীরাটির আকার, ওজন ও রঙের। যুক্তরাজ্য ভিত্তিক নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজ নিলামে তুলছে 23 ক্যারেটেরও বেশি ওজনের এ চোখ ধাঁধানো হীরাটি। আগামী 14 মে সুইজারল্যান্ডের জেনেভায় 4 সিজনস হোটেলে আয়োজিত হবে এ নিলাম। $35 থেকে $50 মিলিয়ন বিক্রি হতে পারে ডায়মন্ডটি। বোরনের কারণে গাঢ় নীল রং ধারণ করেছে এ ভিভিড ডায়মন্ডটি। দক্ষিণ মধ্য ভারতের বিখ্যাত গোলকোন্দা খনি থেকে উৎপত্তি এ হীরার। এ খনির হীরা বিশ্বজোড়া বিখ্যাত তাদের স্বচ্ছতা ও বৈচিত্র্যময় রঙের জন্য। বিশ্বের অনেক বিখ্যাত হীরার উৎস হচ্ছে গোলকোন্দা খনি। এর উদাহরণ হলো স্মিথসোনিয়ানে থাকা হোপ ডায়মন্ড, রানীর মুকুটে বসানো কোহিনূর, আর এখন ক্রিস্টিজে বিক্রির জন্য থাকা এই হীরাটি। ভারতের রাজকীয় ঐতিহ্যের একটি অংশ পিয়ার বা নাশপাতি আকৃতির এই হীরাটি। একসময় ইন্দোরের মহারাজা যশবন্তরাও হোলকরের মালিকানায় ছিল এটি। এরপর বহু খ্যাতনামা জুয়েলার ও সংগ্রাহকদের হাতে হাতে ঘুরেছে রত্ন। বর্তমানে এটি বসানো আছে ফরাসি জুয়েলার জারের ডিজাইন করা একটি আংটিতে। রেজবানা সাইমা, যমুনা নিউজ।